একদম। আপনাদেরকে গতকালকে না আজকে সকালে ঘোষণা দিয়েছিলাম যে ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম, নাজমুল হোসেন, তো আপনারা জানেন যে তিনি এখন অনেক আলোচিত একজন ব্যক্তিত্ব। তার পক্ষে সারা দেশের মানুষ এবং বিপক্ষেও আছে অবশ্যই। বিপক্ষে কারা আছে সেটা নিয়ে মূলত আজকের এই আলোচনা। আমরা এমন একটা দেশে বাস করি, এই দেশে আপনি যদি সৎ থাকতে চান, আপনি যদি আসলেই ভালো কিছু করতে চান, এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করে দেয়া আছে, এখানে আপনি বেশি দূর আগাতে পারবেন না। কারণ চোর বাটপাররা গত এই 54 বছরে সেই শেখ মুজিবের দখল করে দিয়ে যাওয়া, শেখ মুজিব যেটা গঠন করে দিয়ে গিয়েছিল, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সেখান থেকে বাংলাদেশ বের হইতে পারে নাই। যখনই আপনি একজন ব্যবসায়ী নিয়ে কিছু বলতে যাবেন, সেখানে একজন সেনাবাহিনী ফোন দিবে, সেনাবাহিনীর কিছু বলতে যাবেন, তারপরে সরকার প্রধান ফোন দিবে। মানে এই সিন্ডিকেট এমন ভাবে জালের মতো বিছিয়ে আছে, এখান থেকে আপনি বের হতে পারবেন না। নাজমুল হোসেনের ক্ষেত্রে সেটাই হয়েছে। নাজমুল ইসলামের যে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে নাজমুল ভাই আসলে কেন, মানে উনি কি খালি এই যে কথা বলেছেন যেগুলো, এটা নিয়েই ওনার সমস্যা হচ্ছে, নাকি ওনার বিরুদ্ধে সমস্যা অনেক আগে থেকেই চলছিল? এই বিষয়টা আপনাদেরকে একটু জানা দরকার। কেন ওনার বিরুদ্ধে এত, বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন, বিশেষ করে 71 টিভি গত কয়দিন ধরে ব্যাপক তোলপাড়, কারণ ওনারে সরাইতে হবে। উনি যে কথা বলেছেন এইটারে নিয়ে ওনাকে যেইভাবে, যেহেতু একটা সুযোগ পাওয়া গিয়েছে, ওনার সরাইতে হবে। কেন সরাইতে হবে? গেল বছরের এই 2025 সালের জুন জুলাইতে আপনারা জানেন যে পূর্বাঞ্চলে একটা স্টেডিয়াম হচ্ছে, সেটার ইয়ের জন্য, পিচের জন্য যে মাটির দরকার, এই মাটি, আমি আসলে এই খেলাধুলা নিয়ে খুব বেশি মানে এটা নিয়ে এটা আমার সেক্টরও না, এটা নিয়ে খুব বেশি কথা বলি না, এটার ব্যাপারে অত খোঁজ খবর রাখি না। তবে এইটা জানি যে এই খেলাধুলার এই ক্রীড়া জগতে এই মন্ত্রণালয়ে যে কি পরিমাণে দুর্নীতি, প্রতিটি শাখায় শাখায় দুর্নীতি, এবং এখানে কিছু সাংবাদিককে আপনার এরা মানে পোষ্য কুকুরের মতো নিয়ে নিয়েছে। এই পোষ্য কুকুর কিছু মানে এখানে ভালো অবশ্যই আছে অনেকে, সেই সংখ্যাটা কোন দিক বেশি কম সেটা নাই বললাম, কিন্তু এই পোষ্য কুকুরদেরকে নিয়ে এরা এমন ভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছে, এটার খবরও আপনি বাইরে থেকে জানবেন না। আমার অনেকবার অনেক দিক থেকে বলা হয়েছে যে ভাই এটা নিয়ে একটু কাজ করেন, এটা কাজ। ভাই মানে দেশের ভেতরে রাজনৈতিক এই বিভিন্ন সমস্যা টমস্যাই এত বেশি, এখানে আবার ফের এগুলি নিয়ে কাজ করবো সেই সুযোগ পাইনি। তো এইবারের পরিস্থিতিতে মনে হলো যে না, এটাতে একটু নজর দেওয়া দরকার, সেই কারণে কিছু খোঁজ খবর নিলাম। তো জুন জুলাইতে আপনার এইখানে এই পিচের জন্য মাটি আনার কথা। মাটি আনতে, এই মাটিগুলো হচ্ছে প্রক্রিয়া করে তারপরে একটা বিশেষ জায়গা থেকে আনতে হয়, আঠালো জাতীয় মাটি আনতে হয়। তো এটা নর্মালি বগুড়া থেকে আনতে হয়, গাজীপুরের বোধহয় তো এক জায়গায় আছে। তো এই মাটিটা ওইখান থেকে এটার আবার প্রক্রিয়াজাত করে, মানে একদম মাটি এনে এখানে ফেললেই হয় না, এটা কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো ফলো করে তারপরে এনে পিছে দিতে হয়। এখন সেই মাটি টেন্ডার হয়েছে, সেই মাটি আনার মানে বোর্ডের যেই নিয়ম, সেই নিয়ম টিয়ম সবকিছুই মানা হয়েছে। নিয়ম অনুযায়ী 20,000 সিএফটি মাটি আনার কথা। তো সেই 20,000 সিএফটি মাটি আনার কথা, সেই মাটি আনা হয়েছে হলো মাত্র 7,000 বা 8,000 সিএফটি। তো 7,000 বা 8,000 সিএফটি মাটি আনার পরে এখন বাকি মাটি গেল কই, সেটা তো একটা মানে প্রশ্নের ব্যাপার, এটা তো জবাব দিতে হবে। সেই জবাব দিতে গিয়ে এটা নিয়ে একটা বোর্ড গঠন হইলো, তদন্ত কমিটি গঠন হইলো। সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছে আমাদের এই আজকের যেই আলোচিত নাজমুল ভাই। এই নাজমুল ভাই হচ্ছে সেটার প্রধান ছিলেন। তো নাজমুল ভাই আবার ক্রিকেট অপারেশনস কমিটিরও, এটারও আপনার উনি ফাইন্যান্স দেখেন, খুবই সৎ মানুষ, যে কারণে ওনাকে মানে ফাইন্যান্স তো মানে খুব সৎ না হলে তো, বা খুব দক্ষ না হলে কাউকে দেওয়া হয় না। তো এটা নানান চেষ্টা চলেছে ওনাকে না দেওয়ার জন্য, কিন্তু সবশেষে তাকে দেওয়া হয়েছে। তো তিনি এটাতে যাওয়ার পরে অনেকের খুব কষ্ট হয়েছে, কারণ হলো এই লোক যদি এখানে থাকে তাহলে অনেক আকাম কুকাম করা যাবে না। ওনাকে সরানোর জন্য শুরু থেকেই একটা পক্ষ করেছিল। আচ্ছা, এখন এটার মধ্যে সবচাইতে বেশি কলকাঠি নেড়েছেন বিএনপি পন্থী একজন একজন সাবেক সাবেক কি বলবো, বেশি স্পেসিফাই করলে আবার চিনা ফেলবেন, আমি এটা বলতে চাই না।
সাবেক একজন তরুণ একজন খেলোয়াড়, কি খেলোয়াড় সেটাও বললাম না, তিনি বিএনপির সামনে অনেকেই মনে করছেন যে তিনি নিজেও বলে বেড়ান যে তিনি ক্রীড়ামন্ত্রী হবেন, এবং এখন পর্যন্ত মাঠে যে অবস্থান তার, সে ক্রীড়ামন্ত্রী না হইলে মানে বিএনপি যদি যদি ক্ষমতায় আসে এটা হওয়ার চান্স আছে। তো তিনি পেছন থেকে কলকাঠি নাড়ছেন। আমি ওই বড় ভাইকে বলবো যে ভাই আপনাকে সম্মান রেখেই বলছি যে এইসব ঝাউরামি করেন না, এখান থেকে এই ঝামেলা টামেলা থেকে সরে যায়, নাহলে পরবর্তীতে আবার এগুলো প্রমাণ হইলে আবার নাম টাম শুদ্ধ চলে যাবে, এবং আপনিও সরে যাবেন, যে পাপ্পুরেও এখান থেকে শয়তানি করতে না করবেন। আচ্ছা, এখন এই তদন্ত এটা কিন্তু সিআইডি করেছেন, সিআইডিও কিন্তু এই তদন্তটা করেছেন। তো বোর্ডের তখনকার এই মাটি কাটার সাথে সংযুক্ত ছিল হচ্ছে মাহবুব আনাম, ইনি হচ্ছে পরিচালক একজন। আরেকটা হচ্ছে আচ্ছা, মাহবুব আনাম ছিল পরিচালক এবং তিনি গ্রাউন্ডস কমিটিরও চেয়ারম্যান ছিলেন। তো যেহেতু গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, তিনি বিভিন্ন গ্রাউন্ডস এই পিচ টিচ মাঠের বিভিন্ন কাজটা, এটা বিশাল বড় দায়িত্ব। আরেকজন আছে পরিচালক, তার নাম হচ্ছে ফাহিম সিনহা। আপনারা ক্রিকেট তো বাংলাদেশের অনেক জনপ্রিয় খেলা, যেহেতু এটা আপনারা জানেন। সো এই মাহবুব আনাম এবং ফাহিম সিনহা, এই দুই চোর মিলা, ফাহিম সিনহা হইলো তখনকার ছিল আপনার ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, অর্থাৎ নাজমুল ভাই এখন যেই পদে, ফাহিম সিনহা ছিল সেই পদে। তো চোরের সরায় নাজমুল ভাই এখানে বসিয়েছে, এটা তিনি নিতে পারেন নাই, এটাও তার একটা ক্ষোভ আছে। আর ওই যে গ্রাউন্ডস কমিটির আপনার চেয়ারম্যান মাহবুব আনাম, এরা মিলে যে ওই যে পিসের যে মাটি চুরি করেছেন, এই মাটি চুরি তো ধরা পড়ে যাবে এখন, যেই কারণে নাজমুল্লাহ এখানে কোনোভাবে রাখলে এরপরে আরো অনেক কিছু আছে। আপনাদেরকে আমি গত লাইভে ছোট করে বলেছিলাম, যেহেতু আমার কাছে এখন পর্যন্ত এই ডাটাগুলো সব আসে নাই, তবে চলে আসবে। তারা ডাব খেয়েছে, এক এক ডাবের দাম ধরেছে 18,000 টাকা, আগে যারা এই বোর্ডে ছিল। তারপরে 4,000 টাকার মাইক্রোবাসের ভাড়া দিয়ে ধরেছে 16,000 টাকা। এটা এগুলি নাকি ছোটখাটো, আমার বলে ভাই এটা খুব ছোটখাটো, আরো বড় বড় সেই বালিশ কাণ্ডের মতো ঘটনাও নাকি বিসিবিতে আছে, যেগুলো এখানে এর আগে হয়েছে। এই চুরিগুলো তারা করেছে, এবং সেই চুরিগুলো নিয়ে একের পর এক নাজমুল ভাই কিন্তু এখানে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, এখানে বের হবে না। আচ্ছা, এখন এই যে আপনার করা হলো, সিআইডি তে যেটা তদন্ত করা হলো, এই তদন্ত রিপোর্ট কিন্তু বের হয়ে গিয়েছে, আরো মানে কমপ্লিট হয়ে গিয়েছে আরো 10 দিন আগে। সেই তদন্ত রিপোর্ট করেছেন সিআইডি একজন স্পেশাল এসপি আছেন, এডিশনাল এসপি। তো উনি ওনার নাম হচ্ছে ডক্টর রুহুল আমিন। তো ডক্টর রুহুল আমিন, ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, তিনি খুবই সৎ একটা মানুষ, খুবই মানে তিনার পুলিশ ডিপার্টমেন্টে তার প্রচন্ড সুনাম আছেন, এবং এই সাস্টেনেবল চুরি ব্যাপারে এগুলো তিনি, আমি যতটুকু তার ব্যাপারে জেনেছি, আমি একদম 100% বলতে পারবো না, বাট আমার জানা মতো তিনি খুব ভালো মানুষ। এই ডক্টর রুহুল আমিন ভাই আপনার, উনি এই তদন্তটা করেছেন, উনি কিন্তু তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই তদন্ত রিপোর্ট বের হচ্ছে না। এটা নিয়ে অ্যাকশনে যাওয়ার কথা, কিন্তু সেই রিপোর্ট বের হচ্ছে না। অর্থাৎ হইতে পারে সিআইডির উপর লেভেল অথবা সরকারের উপর লেভেল। আবার ওই যে একটু আগে বললাম না যে বিএনপির একজন ক্রীড়া মন্ত্রী হবেন, তিনি নাকি ব্যাপক ট্রেড করছেন, যে তোদের এখানে ইয়ে করলে কি বলে, ওই যে নির্বাচন হইলেই নাকি সে সব কটারে পিছনে নাকি ইয়ে দিয়ে তারপরে বার করে দেবে, এরকম কথাবার্তাও প্রকাশ্যেই তারা বলে বেড়াচ্ছেন। তো নাজমুল হোসেন ভাই এখন ওই কমিটিটা, যেহেতু তিনি কনভেনার ছিলেন, তিনি এটার মূল ওনাদের দৃষ্টিতে আর কি, ইনার মূল হোতা হচ্ছেন কে, নাজমুল হোসেন ভাই। আর সিআইডির ডক্টর রুহুল আমিন ভাই, উনিও এটা ইয়ে করে দিয়েছেন। তো উনি হয়তো একটা বিরাট ভাজন হইতে পারে ভবিষ্যতে। এখন প্রশ্ন হলো যে বোর্ডের এই মুহূর্তে যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আছেন সাখাওয়াত ভাই, পরিচালক আছেন আসিফ ভাই সহ আরো যারা আছেন, ভাই আপনাদের একটু সাহস দেখাইতে হবে তো। আপনাদেরকে যদি নাকি মানে মিডিয়া আছে, তো আপনাদের নিজের একটা ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে ঘোষণা দিয়ে বলে দেন যে কি হয়েছে, মানুষ জানুক অন্তত। না পদে মানে এইসব অন্যায় অনিয়ম এগুলোকে ধরে রেখে পদে থাকার চাইতে আমি মনে করি বাংলাদেশের মানুষকে এটা জানানো উচিত যে বোর্ডে কি হচ্ছে, কার চাপে আপনারা কাজ করতে পারছেন না। মাটি চুরি হয়েছে, আরে ভাই সেখানে তারা বলেছে মাটি নাকি তারা ঠিকই এনেছে, এই আপনার 20 CFT এনেছে তারা, কিন্তু এই মাটি নাকি রাতের বেলা চুরি করে নিয়ে গিয়েছেন। এখন ওইটা একটা মানে সিকিউর এরিয়া, ওই সিকিউর এরিয়াতে 24 ঘন্টা সিকিউরিটি থাকে, ওখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে। তাদেরকে বলা হয়েছে যে সিসি ক্যামেরার ফুটেজ দেন, আপনারা যদি চুরির যদি প্রমাণ থাকে তাহলে দেন। তারা সেই ক্যামেরা চেক করেছে, চেক করে সেখানে এই ধরনের কোনো চুরির ঘটনা দেখেন নাই। অর্থাৎ সে মাটিগুলো আনাই হয়েছে, আবার মাটিগুলো আমি কথা বলে আবার জানলাম যে মাটিগুলো রাখা হয়েছে কিভাবে জানেন, মানে এই মাটিগুলো এক জায়গায় রাখার কথা,
মাটি এখানে একটু ওইখানে একটু নানান ভাবে ছড়িয়ে ছিটিয়ে এমন ভাবে রাখা হয়েছে যাতে এটা ঠিক মতো কাউন্টও করতে না পারে। তো তারা তো সেটা করেছে, সবশেষে দেখেছে যে এখানে চুরি হয়েছে। সেই মাটি, সিসি ক্যামেরার ফুটেজ, মাটি চুরি হওয়া, মাটি মানে কোনো কিছু সেখানে প্রমাণ করতে পারেনি। তো এটার মানে হচ্ছে তারা মাটি আনেই নাই। বোর্ডের যে তদন্ত, সিআইডি যে তদন্ত, সেই তদন্ত অনুযায়ী এখানে সর্বোচ্চ 7 থেকে 8 সিএফটি মাটি আনা হয়েছে, আর বাকি মাটি আনাই হয়নি। আবার সেই মাটি আনার কথা বলা হয়েছে বগুড়া থেকে, সেই মাটি নাকি এনেছে হচ্ছে সাভার বা মানিকগঞ্জ এই দিক থেকে। মানে ভাই পদে পদে দুর্নীতি একদম চারিদিক থেকে পুরো দেশের সবখানে ছড়িয়ে গিয়েছে। তো এখন ধরেন এই যে এটা হয়েছে, এটার পরে তো মানে এটা একটা সলিউশন তো ছিল, তাই না? যদি নাকি বোর্ডের পর এই রিপোর্টটার ভিত্তিতে যদি নাকি আপনারা ব্যবস্থা নিতেন, কারা কারা এটার সাথে জড়িত, ব্যবস্থা নিলে তো এই এতদিনে এই চোরগুলো তো জেলে যাওয়ার কথা। এই যে আমি গত 2 দিন আগে সুজনের যে নথিটা দেখেছি, সুজন যে চুরিটা করেছে প্রায় 2.5 কোটি টাকার উপরে, 2.5 কোটি টাকা চুরি করলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না? ওদিকে বিডিআর এর কমিশন আপনার রিপোর্ট করে রেখেছে, ব্যবস্থা নাই। আরে ভাই সমস্যা, গুম কমিশনের ওদিকে রিপোর্ট রেডি, কোনো ব্যবস্থা নাই। মানে তার কমিটি করার দরকার ছিল কি আপনাদের? পুরো দেশটা জাস্ট আল্লাহর রাস্তায় চলছে। এখানে যে সমস্যাটা হবে, এই যে বিডিআর কমিশনের যে যারা রিপোর্ট যারা করেছেন, কমিশনের যারা মেম্বার ছিলেন, মেম্বারদের লাইফ তো এখন থ্রেটের ভেতরে। কারণ তারা তো, আপনি এখানে তাহলে ওদের লোকজনের বসাই দিতেন, অসৎ কিছু লোকজন এসে তারপরে করতে, এখানে তো সৎ লোকজন ছিল। তো তারা কি কি করেছে, তারা কাদের কাদের জিজ্ঞাসাবাদ করেছে, এগুলো তো তারা দেখেছে। তো এখন কি হবে? তারা, তাদের বিরুদ্ধে এখন যদি নাকি অ্যাকশনে যায়, তারা যদি এখন তাদের কোনো একটা ক্ষতি করে, এটা আপনি এই সেফটি আপনি কিভাবে দেবেন? তাদেরকে বাঁচাবেন কিভাবে? এগুলো করা হয়নি ভাই। আপনি কমিশনের রিপোর্ট তৈরি রেডি, কমিশনের তদন্ত শেষ, কমিশনের মেয়াদ শেষ, আপনি কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করেন না, তাহলে কোনো লাভটা কি? যাই হোক, ক্রিকেট বোর্ডের যেহেতু এটা আপনাদের আলাদা একটা জায়গা, এখানে যদি কেউ আপনাদের এটাতে বাধা দেয়, কেউ যদি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদেরকে জানায়েন আপনাদের নিজেদের ফেসবুক পেজে। ভাই এই নাজমুল হোসেন ভাই যদি মনে করেন আজকে তাকে তার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কালকে মনে করেন তাকে পরিচালক থেকে আপনি বাদ দিয়ে দিলেন, তো কি হয়েছে? সারা জীবন এই দেশের মানুষ মানে কয়জন বিসিবি ডিরেক্টরকে মানুষ মনে রেখেছে? খুব পরিচিত ক্রিকেটারের বাইরে আমার তো মনে হয় না যে গত আগের টার্মের বোর্ডের কে ডিরেক্টর ছিল, কে কি ছিল, কেউ কারো মনে নেই। একমাত্র প্রেসিডেন্ট ছাড়া কারোর মনে রাখে না। নাজমুল ভাইরে মনে রাখবে সারা জীবন। বিসিবির ডিরেক্টরের নাম শুনলেই মানুষ মনে রাখবে যে নাজমুল হোসেন নামে একজন ছিল। তো সে কি বলেছে, সে তার সমস্যা হয়েছে যে আপনার, যাক আমি যেটা এটা শেষ করে নিই, যে আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর যারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এর ভিত্তিতে আপনার কমিশনের এবং সিআইডির যেই তদন্ত রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবেন। অন্তত অন্তত এই রিপোর্টে কি এসেছে সেটা আপনারা সংবাদ সম্মেলন করে জানাবেন। এটা বুলবুল ভাই সহ যারা আছেন, আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অনুরোধ থাকবে। এই দেশের মানুষ চোরদেরকে চিনতে চায়, ওদের ছেলে মেয়েদেরকে দেখলে, এই যে মাহফুজ আনাম, এই যে ফাহিম সিনহা, এগুলো ছেলে মেয়েরা যেখানে দেখবেন নিশ্চয়ই যে পড়াশোনা করে, স্কলাস্টিকায় পড়ে, দেশের বাইরে যায় পড়ে। সো এই স্কলাস্টিকাতে যারা এই করে, যাদের ওদের বন্ধু বান্ধবী আছে না, তারপর ওদের ওই যে বন্ধুদের মাটা মানে মায়ের বান্ধবী টান্ধবী আছে, এগুলো জানেন যে এটা চোরের ছেলে, মাটি চোরের ছেলে। বাবু জানা মাটি চোর, ভাইম সিনহা মাটি চোর, মাটি চোরের ছেলে, এগুলি মাটি চোরের মেয়ে, চোরের বাচ্চারা, এরাই চোরেদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায়। তো এখন নাজমুল ভাইয়ের বিষয়টা দিয়ে তারপরে আজকে শেষ করব। দেখেন নাজমুল ইসলাম ভাই যে কাজটা করেছেন, নাজমুল ইসলাম ভাইয়ের একটা বক্তব্য দিয়েছেন তিনি, যে ক্রিকেটাররা করেছেন কি, মানে ক্রিকেটাররা যে দাবিটা তুলেছেন, মানে উনি যে পরিস্থিতিতে আছে, এটা আমি কিছুটা অ্যাজিউম করতে পারি। ধরেন যখন আপনারা নিয়ে মানে একাধিক গ্রুপ যখন আপনারা নিয়ে উল্টা পাল্টা পড়তে হবে, তখন মাথায় কাজ করে না, তখন কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়। এখন ওনারে নিয়ে যে পরিমাণে প্লেয়ার এই যে মিডিয়া গুলো, বিশেষ করে 71 টিভির কালকে একটা দেখলাম, একটা শিরোনাম দেখলাম, ছি সাংবাদিকতা দেখেন, ন্যাশনাল টেলিভিশন, ছি এত কিছুর পরেও পদত্যাগ করলেন না। তোদের মা শেখ হাসিনা যে এই যে 15 বছর ছিল, কোনদিন এরকম একটা শিরোনাম করতে পারছিস? তোর বাপেরা চোর, তোর বাপ এই যে ফাহিম সিনহা চোর, এই যে পাপন চোর ছিল, তোর আকরাম খানও চোর ছিল, এর আগের গুলো যে চুরি করলে যে তোর সুজন বাপ চোর ছিল, চোর দিন নিয়ে কোনোদিন একটা এরকম শিরোনাম দিতে পারছিস? টাকা দিয়ে যদি করা হয়, তো তোর বাড়ির মহিলাদেরকে দৌলত দিয়ে কিন্তু দেশের ক্ষতি হবে না। তোর মার নিচতলায় সমস্যা হবে, দেশের ক্ষতি হবে না। তুই তোর মারে তোর বোনেদেরকে নিয়ে দৌলত দিয়ে এগুলির নাম সাংবাদিকতা? চুরি করে পুরো দেশটাই হয়ে গেল, কোনো কথা বলতে পারিস না, এখন নাজমুল ইসলাম ভাইয়ের পিছনে লাগছিস। এই হলো তাদের ইয়ে। এখন এই সিন্ডিকেটটা, পুরো সিন্ডিকেটটা, উনি একটা কথা বলেছেন, কেন বলেছেন? ক্রিকেটাররা
ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না গেলে ওনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কত মামা বাড়ির আবদার চিন্তা করেন। মানে তোর দেশ তোর না, দেশ খালি বিসিবির, দেশ খালি বাংলাদেশের মানুষের, তোর দেশ না? আচ্ছা, এটার প্রেক্ষিতে গতকালকে আমি খুব অবাক হয়ে শুনলাম, এই যে মেহেদী হাসান মিরাজ, এর আমি আমার খুব পছন্দের প্লেয়ার একটা, এই লোক কি বলে যে আমরা, মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না, গালি কি তোমার খামাখা দেয়? একজন পড়লে আরো পরের 5 জন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য, এমনি দেয়। আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও, তোমার এমনি গালি দেয়। তুমি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট, আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে, কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেওয়া হয়, এই পরিমাণে তেল, বেতন, খরচ, সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাছে দেওয়া হয়? উনি বলে কি, উনি এতই করেও মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে? সেলফি আমরা তুলি না, আমরা জানি না, আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না। তো সেলফি তুলতে আসে, এটা কি তোমার পয়সা নেয় নাকি? পয়সা চায়? তোমার ভালোবাসা দিয়ে একটা মানুষ সেলফি তুলতে চায়, কোটা দিয়ে দিচ্ছে, সে বলেছে স্যার সেলফি তুলতে আসে, সে সেলফি, তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদী হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা দিয়ে দেন, হ্যাঁ, তো ওর সাথে সেলফি তুলতে চায় না। আরেকটা কথা বলেছেন, উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন, সরকার ওনারে দেয় না কিছু। মানে বাংলাদেশের, যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন, উনার জবাব দিয়েছেন উনি, উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স, আর উনি টাকা পান হলো আইসিসি, আর এগুলো এই আইসিসি থেকে টাকা পান, বাংলাদেশ সরকারকে উনি দেয়, আর স্পন্সর থেকে টাকা পান, আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। মেহেদী হাসান মিরাজ, তোর বাড়ি তো বরিশালে না? বরিশালের লঞ্চের পন্দে দড়িয়ে চলে আইসো, ইয়েতে সদরঘাটে নামে গেছো, নামে ওখান থেকে খেলা শুরু করছো না? ওখান থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো। একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয়। এই যে সারা বাংলাদেশের থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা, সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়াম গুলো করা, বিকেএসপির খরচ, এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই, এটা তোমার বাপ করে দিয়েছে। তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো, তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো, আর তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার, এই দেশের জনগণের কি পরিমাণে টাকা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ, এটা তোমার মাথায় নেই। তুমি খালি স্পন্সর আর আইসিসি, তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামাখাই। আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয়, তোমার এমনি প্লেয়ার বানাই দিলে, এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে গেছে খেলা করতে, তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের, এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে, গায়ে লাগে না এটা? হুট করে এসে হয়ে গেল তুমি মিরাজ হোসেন, আর তোমার প্লেয়ার হয়ে গেল, চাই স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা, এত সোজা। নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলে, আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি, তার সাথে সেলফি তুলে, সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষের উদ্ধার করে দিয়েছে। আর একটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে, এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে, আমার কাছে সুক্রিয়া করবে, এটা তোর মানুষ সম্মান করে, এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না। তার কাছে ই করতে আসে, মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষের। আমার সাথে সেলফি, আমরা তো সেলফি তুলি তাদের সাথে, ওরা দেখলের পর থেকে আপনার জুতাটা খুললে জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে, জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে, এরপরে সেলফি ধরবেন, আমার জুতার সাথে সেলফি তোল। সেলফি তুলতে আসে তাই একটা সমস্যা। মাঠে এরপরে ওরা খেলতে যাবে, পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না, ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট নিয়ে, সবাই সালাম দিবেন, এগুলিরে সবাই মিলে সালাম দিবেন। কারণ না সিটতে খেলার সময় আসে, এখানে এসে বড় বড় এই যে মিঠুন নামে এক ছেলে, সে সংবাদ সম্মেলন করলো, এরা আমি গত 2 দিনে টেলিভিশনে যতবার দেখেছি, ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখি নাই। মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোনো ম্যাচে। বিশাল বড় মাস্তান, যারা খেলা করে কই, তৌহিদ হৃদয় কই, ওই তাসকিন কই, মুস্তাফিজ নিয়ে সমস্যা, মুস্তাফিজ নাই, এরা আসছে এখানে সংবাদ সম্মেলন, এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে, কোয়াব নেতা সাইজা এরা এই বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে। যাই হোক ভাই, নাজমুল ইসলাম ভাই, আশা করি আপনাকে আপনার দায়িত্ব আবার নেক্সট যে বোর্ড মিটিং আছে সম্ভবত 22 তারিখে বা 24 তারিখে, সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়।
কারণ এই মানুষটার ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে। এবং এই হাসিনার 15 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব, তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক। তিনি যদি দায়িত্বগুলো পান তাহলে আমার মনে হয় তিনি একাই না, এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই, এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, সাখাওয়াত ভাই, আসিফ ভাই, আপনারা যারা আছেন ভাই, আপনাদের সবাই মানে নিজের গা বাঁচায় চললে হবে না ভাই, আপনাদেরকেও ওনার পাশে থাকতে হবে, আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। আপনারা সম্মিলিতভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন। এবং এই যে চোর, যারা মাটি চোর সহ ডাব চোর, মাইক্রোবাসের ভাড়া চোর, এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা 60 লাখ 70 লাখ টাকা, ভয়ঙ্কর ব্যাপার। এগুলো বাংলাদেশের মানুষ জানতে চায়, এগুলো আমাদের টাকা। এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। অতএব আপনারা আশা করি জানাই দিবেন, না জানাই দিলেও আমাদের কাছে চলে আসবে এমনি সেমনে। তো আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো। নাজমুল ভাই, আপনি, আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে, কষ্ট পাওয়ার কিছু নাই ভাই। আপনি চুরি করেন নাই, সততার সাথে কাজ করেছেন। আপনার কথায় ভুল থাকতে পারে, একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে, কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন। যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য, মানে আধা ঘন্টার বক্তব্যের মধ্যে আধা মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে। উনি কি বলেছেন যে প্লেয়াররা কি করতে পেরেছে, প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে?